হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং নতুন বিজ্ঞপ্তির পরে তোমাদের যে প্রিপারেশন সেটা খুব ভালোভাবে চলছে। আমরা বেসিক্যালি 2016-র যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন দেখে প্রশ্নগুলো সলভ করছিলাম। অলরেডি আমরা কোয়েশ্চেন নাম্বার 20 পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে আমরা 21 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। 21 নম্বর প্রশ্নে রয়েছে অ্যান ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট ফর ডায়াবেটিস ইজ। ডায়াবেটিস বা মধুমেহ রোগ নির্ণয়কারী একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট, ইউরিক অ্যাসিড টেস্ট, মেটাবলিক অ্যাসিডোসিস এক্সামিনেশন, নাকি নান অফ দিস। 21 নম্বর কোয়েশ্চেনের যদি আমরা দেখি তাহলে এখানে রাইট আনসার কি হবে? খুবই ইজি। রাইট আনসার আমার হয়ে যাবে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট, বা যেটাকে আমরা HbA1c নামেও জেনে থাকি। এবার আমরা একটু দেখে নেব যে এই টেস্টগুলো কি বা এর অন্তর্নিহিত কি মানে রয়েছে। ফার্স্ট অফ অল, যেটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট বা HbA1c, it measures your average blood sugar levels over the past 2 to 3 months. তার মানে এটা কিন্তু একটা গড় পরিমাপ না হয়, এমন না যে আমি রেগুলার টেস্টটা করব। একটা 2 থেকে 3 মাসের অ্যাভারেজ টাইমিং এ এটা দেখা হয়ে থাকে। ইট হেল্পস টু ডায়াগনোস দ্য ডায়াবেটিস অ্যান্ড প্রি ডায়াবেটিস, অর্থাৎ কেউ ডায়াবেটিসের আগের স্টেজে রয়েছে নাকি কারোর ডায়াবেটিক স্টেজ রয়েছে সেটা যাচাই করতে সাহায্য করে। is used to monitor long term blood glucose control in diabetic patient. আবার এটাও হতে পারে যে সাপোজ 3 মাস আগে কেউ তার ব্লাড সুগার লেভেল অনেকটা ইনক্রিজ দেখলো এবং 3 মাস পর সে দেখলো যে না একদম নর্মাল চলে এসেছে, তখন সে বুঝতে পারবে যে না, যেই ধরনের লাইফস্টাইলে সে রয়েছে সেটাতে তার ভালোই হচ্ছে এবং সেইভাবে সে চলতে পারে। একটা অ্যাভারেজ যে ভ্যালু সেটা কিন্তু দেখিয়ে থাকে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট। এর পারপাস কি? এটা লং টার্ম ব্লাড সুগার লেভেল যেটা থাকে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। এখানে কোনো রকমের স্পেশাল প্রিপারেশনের দরকার হয় না। যে স্যাম্পেলটা সেটা কিভাবে কালেক্ট করা হয়? টিপিক্যালি ভেনের মাধ্যমে, যেটা অন্যান্য ব্লাড সুগার টেস্টে যেটা নর্মাল আমাদের পিপি বা ফাস্টিং যেটা করা হয়ে থাকে সেরকমই সেমভাবে করা হয়। নর্মাল রেঞ্জ কি? যদি রেঞ্জটা 4 থেকে 5.2% মধ্যে আসে তাহলে আমি বলবো নন ডায়াবেটিক, তার মানে তার ডায়াবেটিস নেই। যদি 5.7 থেকে 6.4 এর মধ্যে আসে তাহলে আমি বলবো প্রি ডায়াবেটিক। আর যদি 6.5 এর মানে বলতে পারি একটু বেশি এসেছে এবং মোটামুটি 8.1 এর মধ্যে রয়েছে তাহলে সেটা কিন্তু ডায়াবেটিক। আর একটা টেস্ট ছিল ইউরিক অ্যাসিড টেস্ট। এটা কি করে? নামেই বুঝতে পারছি যে ইউরিক অ্যাসিড যেটা রয়েছে সেটা কিন্তু মেজার করতে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রে 3.4 থেকে 7 মিলিগ্রাম পার ডিএল এর নর্মাল রেঞ্জ, মহিলাদের ক্ষেত্রে 2.4 থেকে 6 মিলিগ্রাম পার ডিএল এর নর্মাল রেঞ্জ, বাচ্চাদের ক্ষেত্রে 2 থেকে 5.5 মিলিগ্রাম পার ডিএল এর নর্মাল রেঞ্জ। কিভাবে করা হয়ে থাকে এই টেস্টটা? মেবি ফাস্টিং অবস্থাতে 4 থেকে 8 ঘন্টা বিফোর দ্য টেস্ট কিন্তু তাকে দরকার হয়ে পড়ে ফাস্টিং থাকাটা। মেটাবলিক অ্যাসিডোসিস একটা টেস্ট আমরা দেখেছিলাম। এই যে মেটাবলিক অ্যাসিডোসিস, এই টেস্টটা বেসিক্যালি কি হয়ে থাকে বা কিভাবে আমরা করে থাকি? আমরা যদি দেখে থাকি, মেটাবলিক অ্যাসিডোসিস ইজ আ কন্ডিশন where excess acid builds up in the body. কি তৈরি হয়? এক্সেস অ্যাসিড ডিসরাপ্টিং দ্য নর্মাল পিএইচ ব্যালেন্স, এবং যে নর্মাল পিএইচ ব্যালেন্সটা রয়েছে সেটাকে প্রভাবিত করে থাকে। কখন হতে পারে? কিডনি ডিজিজের ক্ষেত্রে, ডায়াবেটিস রিলেটেড যদি কিটোঅ্যাসিডোসিস হয়, এছাড়া সিভিয়ার ডিহাইড্রেশন যদি হয়, এছাড়া বডিতে কোনো রকমের যদি টক্সিসিটি বা পয়জনিং হয়ে যায় তখন। বাট এই যে মেটাবলিক অ্যাসিডোসিস টেস্ট, এটা কিসে সাহায্য করে থাকে? এটা বেসিক্যালি বডির যে অ্যাসিড বেস লেভেলটা রয়েছে সেটা যদি কোনো রকমের ডিসব্যালেন্স হয় সেটাকে জানতে সাহায্য করে। অনেক ধরনের টেস্ট হয়ে থাকে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস বা এবিজি টেস্ট হয়। এটা রক্তের পিএইচ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের লেভেল চেক করে থাকে। অ্যানায়ন গ্যাপ টেস্ট হয়। এটা বেসিক্যালি ইলেকট্রোলাইটসের লেভেলটা চেক করে থাকে বা ব্যালেন্স আছে নাকি সেটা দেখে থাকে। ইউরিনালাইসিস, এটা বেসিক্যালি কিটোনস, কিডনি রিলেটেড ইস্যুস দেখে থাকে। সেরাম ইলেকট্রোলাইট টেস্ট, এটা সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড বাইকার্বনেটের লেভেল দেখে থাকে। কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22 কি রয়েছে?
কোয়েশ্চেন নাম্বার 22 তে বলেছে যে পুষ্টিগত অবস্থা যার দ্বারা নির্ণয় করা সম্ভব তা হলো নিউট্রিশনাল স্ট্যাটাস আমরা কার কার মাধ্যমে পরিমাপ করে থাকি। দেখো এখানে যে কটা মেথড বলা হয়েছে সব কটাই কিন্তু ব্যবহার করা হয়। মানে বেসিক্যালি আমাদের যে এবিসিডি মেথড রয়েছে সেই এবিসিডি মেথডের কথা কিন্তু এখানে বলা হয়েছে, বাট এখানে বিটা শুধু বাদ চলে গেছে, বাকি এ সি ডি তিনজনই রয়েছে। অ্যানথ্রোপোমেট্রিকও রয়েছে এবং ডায়েট সার্ভেও রয়েছে, ক্লিনিক্যাল এক্সামিনেশনও রয়েছে। এবং অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের ক্ষেত্রে আমরা বেসিক্যালি বডি সাইজ এবং কম্পোজিশন দেখে থাকি, ওয়েট, হাইট, বিএমআই, স্কিন ফোল থিকনেস ইত্যাদির মাধ্যমে, যার মাধ্যমে আমরা এটা একটা কনক্লুড করতে পারি যে এর গ্রোথ, ওবেসিটি, ম্যালনিউট্রিশন এগুলো কেমন রয়েছে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ফিজিক্যাল সায়েন্স, ম্যালনিউট্রিশনের অর্থাৎ স্কিন, হেয়ার, নেলস, ওরাল হেলথ এগুলো দেখে থাকি। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এগুলোও কিন্তু আমরা দেখে থাকি। ডায়েটার অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কি দেখে থাকি, ফুড হ্যাবিট, ফুড ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আমরা ইভ্যালুয়েশনটা করে থাকি। কোন রকম যদি নিউট্রিশন গ্যাপ হয়ে থাকে, ইটিং প্যাটার্নস এর মধ্যে কোনো নিউট্রিয়েন্টের যদি এক্সেস হয়ে থাকে, কোনো নিউট্রিয়েন্টের যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে, সেটাও আমরা জানতে পারি। কোয়েশ্চেন নাম্বার 23 বলছে হোয়াট টাইপ অফ ডায়েট শুড বি টেকেন টু প্রিভেন্ট কনস্টিপেশন, অর্থাৎ কনস্টিপেশনকে প্রিভেন্ট করতে কি ধরনের ডায়েট আমরা গ্রহণ করতে পারি। 23 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, অপশন 1 এ বলেছে প্রোটিন রিচ ডায়েট, অপশন 2 তে বলেছে হাই ক্যালোরি ডায়েট, অপশন সি তে বলেছে অ্যাবাউট 40% অফ দ্য টোটাল ক্যালোরি অফ দ্য ডায়েট শুড কাম ফ্রম দ্য ফ্যাট, আর ডি তে বলেছে অ্যাটলিস্ট 40 গ্রামস অফ ডায়েটারি ফাইবার শুড বি প্রেজেন্ট ইন দ্য ডায়েট পার ডে। আগে আমরা সব থেকে খারাপ খারাপ অপশনগুলো বাদ দিয়ে দিই, তার মানে যাকে আমি রাখতে চাই না। তো সবার প্রথমে যদি আমি হতাম, বা যারা কোশ্চেনটা এখন দেখছো বা অ্যাটেম্প করার চেষ্টা করছো, আমি প্রথমে বাদ দিতাম হচ্ছে হাই ক্যালোরি, এটা একদমই যায় না, তো আমার বি বাদ হয়ে গেল। তারপর আমি বাদ দিতাম অপশন সি। এবার আমি ট্যালি করতাম অপশন এ আর অপশন ডি কে, যেখানে ডায়েটারি ফাইবার রয়েছে যে কিনা কনস্টিপেশনের বন্ধু, তাহলে ডেফিনেটলি আমি অপশন ডি কে নেব। এবং এই যে কনস্টিপেশন, এই কনস্টিপেশনটা বেসিক্যালি কি, ইটস আ কমন ডাইজেস্টিভ ইস্যু ওয়্যার বাওয়েল মুভমেন্টস বিকাম ইনফ্রিকুয়েন্ট, হার্ড অর ডিফিকাল্ট টু পাস। তার মানে যে স্টুলটা থাকে সেটা কিন্তু পাস হতে প্রবলেম হয়। ইট ক্যান বি কজড বাই ডায়েট, উল্টাপাল্টা কিছু যদি খেয়ে নেওয়া হয়, ডিহাইড্রেশনের জন্য, ল্যাক অফ এক্সারসাইজ, সেডেন্টারি লাইফস্টাইল যেটা হয়, স্ট্রেস, সার্টেন মেডিকেশনসের জন্য হয়ে থাকে। বাট ফাইবার কি করে থাকে, ফাইবার বেসিক্যালি যে স্টুলের বাল্কটা সেটাকে বাড়িয়ে দেয়, এটাকে ইজিয়ার করে তোলে, সহজসাধ্য করে তোলে, যাতে সেটা এরকম পাস হতে পারে, তাই না? আর কি, এটা বাওয়েল মুভমেন্টকে স্টিমুলেট করে, গাট মোটিলিটি বা মুভমেন্টটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, গাট ব্যাকটেরিয়া যেটা কিনা ডাইজেশনকে এইড করে বা বাড়িয়ে দেয়, সেটাকেও কিন্তু সাপোর্ট করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 24, ফুড এক্সচেঞ্জ তালিকার সুবিধা কি? বলেছে টু ইনক্লুড ফুড বাই ওন চয়েস, নিজের পছন্দ মতো খাদ্য গ্রহণ, প্রোভাইডিং ভ্যারাইটি ইন দ্য ডায়েট ওয়াইল কিপিং দ্য টোটাল নিউট্রিয়েন্ট ইনটেক কনস্ট্যান্ট, মোট পুষ্টি সঠিক গ্রহণ করে নিত্য নতুন নানা রকম খাদ্য রোজকার খাদ্যে যোগান দেওয়া। আর বলেছে খাদ্যের পুষ্টিগত মান পরিবর্তন করার জন্য। ডি বলেছে খাদ্যের পুষ্টি মূল্য বৃদ্ধির জন্য। তাহলে 24 নম্বর কোয়েশ্চেনের রাইট আনসার কি হবে? সব থেকে ভালো অপশন খুঁজবো, এখানে আমরা সব থেকে ভালো অপশন খুঁজবো। এবং অনেক সময় আমরা জাস্ট তুক্কা লাগিয়ে থাকি যে যেই আনসারটা একটু বড় হবে সেটাই কিন্তু মোস্ট অফ দ্য টাইম কারেক্ট আনসার হয়ে যায়। কিন্তু না, আমরা সেই লজিকটা এখানে অ্যাপ্লাই করব না, যে কথাগুলো লেখা আছে এগুলো কিন্তু সেখানে যায়। বলছে মোট পুষ্টি, মানে আমার যে টোটাল যে রিকোয়ারমেন্ট সেটাকে ঠিক রেখে নতুন নতুন খাবারকে ইনক্লুড করা। রোজ যদি সেই একঘেয়েমি আমি ভাত, মানে সিরিয়াল প্রোডাক্টস এর মধ্যে ভাত ইত্যাদি খাই, একটা একঘেয়েমি চলে আসবে, তাই না? কিন্তু ওর মধ্যে যদি একটু ভ্যারাইটি আনি, তাই না? পালসেসের গ্রুপের মধ্যে যদি একটু ভ্যারাইটি আনি, নন ভেজের মধ্যে যদি একটু ভ্যারাইটি আনি, তাহলে ভালো হবে। তো অপশন বি যেটা রয়েছে সেটা আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তাহলে ফুড এক্সচেঞ্জ লিস্টটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা সিস্টেম দ্যাট গ্রুপস ফুডস উইথ সিমিলার নিউট্রিশনাল ভ্যালু, যাদের একই রকমের নিউট্রিশনাল ভ্যালু রয়েছে, ইন্ডিভিজুয়াল টু সোয়াপ ওয়ান ফুড ফর অ্যানাদার উইদিন দ্য সেম ক্যাটাগরি। তার মানে সিরিয়ালস এর মধ্যে আমার কাছে ওটস রয়েছে,
আমার কাছে ব্রেড রয়েছে, তাই না? আমি রোজ ওটস খাবো না, আমি রোজ ব্রেডও খেতে পারি, তাই না? বা ৩-৪ দিন অন্তর অন্তর খেতে পারি। বা আমার কাছে ডালিয়া রয়েছে, কর্ন রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। তো আমি এই গ্রুপের মধ্যে দেখবো যে কাদের নিউট্রিশনাল ভ্যালু এক রয়েছে, তারপর সেটাকে এক্সচেঞ্জ করে নেব, কোনো প্রবলেম হবে না। এবং এটা মিল প্ল্যানিং এর ক্ষেত্রে খুব ইজি, স্পেসিফিক্যালি ডায়াবেটিস ম্যানেজমেন্ট এবং ওয়েট কন্ট্রোলের জন্য। কোয়েশ্চেন নাম্বার 25, পিত্তরসের একটি প্রধান কাজ হলো an important function of bile is to, বাইলের ইম্পর্টেন্ট কাজ কি? যারা ফ্রি ক্লাস করেছো, স্টার্টিং এ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছিলাম, সেখানে কিছুটা বাইলের কাজ কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এবার আমরা দেখব যে হোয়াট ইজ দ্য মেন ফাংশন অর ইম্পর্টেন্ট ফাংশন অফ বাইল। বাইলের ইম্পর্টেন্ট ফাংশন কি? কোয়েশ্চেন নাম্বার 25 এর রাইট আনসার কি হবে? ফ্যাট ডাইজেশনে সাহায্য করে থাকে। তো বেসিক্যালি বাইল, এটা কোথায় তৈরি হয়? লিভারে, এবং স্টোর হয় গল ব্লাডারে। এটা কি করে? ডাইজেশনে সাহায্য করে, অ্যাবজর্পশনে সাহায্য করে এবং এক্সক্রিশনে সাহায্য করে। অ্যাবজর্পশনে কার অ্যাবজর্পশনে সাহায্য করে? ফ্যাটের অ্যাবজর্পশনে সাহায্য করে, ইমালসিফাই করে এবং সলিউবিলাইজ করে। নর্মালি এটা কিন্তু ইনসলিউবল হয় ওয়াটারে। কি কি দিয়ে তৈরি হয়? সল্টস থাকে, ফসফোলিপিড থাকে, কোলেস্টেরল থাকে এবং বাইল পিগমেন্ট থাকে, এবং একটা স্মল পার্সেন্টেজে এই কোলেস্টেরল আর বাইল পিগমেন্ট কিন্তু প্রেজেন্ট থাকে। কোয়েশ্চেন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 26 যদি আমরা দেখি, তাহলে কোয়েশ্চেন নাম্বার 26 এর ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কি বলছে, আ গুড সোর্স অফ ফলিক অ্যাসিড অ্যামং দ্য ফলোয়িং ফুড আইটেম ইজ। ফলিক অ্যাসিডের এদের মধ্যে সব থেকে ভালো উৎস কি? কোয়েশ্চেন নাম্বার 26 যদি আমরা দেখে থাকি, তাহলে কোয়েশ্চেন নাম্বার 26 এর রাইট আনসার হবে ফ্রেশ গ্রিন লিফি ভেজিটেবলস। ফলিক অ্যাসিড বেসিক্যালি B9, ভিটামিন B9, এবং এটার আরেকটা নাম হচ্ছে ফোলেট, এবং এটা ওয়াটার সলিউবল বি ভিটামিন এবং এসেনশিয়াল ফর ডিএনএ সিনথেসিস। রেড ব্লাড সেল ফর্মেশনেও সাহায্য করে থাকে, ব্রেন ফাংশনেও সাহায্য করে থাকে। প্রেগনেন্সিতে এর একটা খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে। নিউরাল টিউব ডিফেক্ট যখন হয়ে থাকে তখন বুঝতে হবে যে সেখানে B9 এর ডেফিসিয়েন্সি রয়েছে। কোন কোন খাদ্যদ্রব্যের থেকে আমরা পেতে পারি, বা কোন কোন ফুড গ্রুপ থেকে আমরা পেতে পারি? লিফি গ্রিনস থেকে, লেগিউমস থেকে, সাইট্রাস ফ্রুট থেকে, হোল গ্রেনস থেকে, এগস অ্যান্ড ডেয়ারি থেকে এবং লিভার এবং মিট থেকে। নেক্সট কোয়েশ্চেন 27, কোষীয়কর চিহ্নিতকরণ করা সম্ভব শুধুমাত্র কোনটি ছাড়া? এখানে একটা বিষয় দিয়েছে এক্সেপ্ট, এটা আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে কোনটি ছাড়া। তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার 27 এর জন্য যদি আমরা দেখি, তাহলে রাইট আনসার কি হবে? দেখো, ফোলাভাব, হ্যাঁ এটা কাজে লাগবে। চুলে ছাপযুক্ত বিবর্ণতা, এটা কাজে লাগবে। ফ্যাটি লিভার, এটা কাজে লাগবে। বাট অগ্নাশয় স্নেহ পদার্থ জমা, এটার জন্য তো আমাদেরকে এক্সামিনেশন করতে হবে, তো বেসিক্যালি সেটা কিন্তু হবে না। কোয়াশিওকার বেসিক্যালি কি? এটা একটা সিভিয়ার ফর্ম অফ প্রোটিন ম্যালনিউট্রিশন, যেটা কিনা প্রাইমারিলি বাচ্চাদেরকে এফেক্ট করে থাকে, যেখানে ফুড স্কার্সিটি দেখতে পাওয়া যায়। এবং ইট অকার্স when a diet lacks of sufficient protein, অর্থাৎ গুড প্রোটিন যেগুলো থাকে সেগুলো যদি ইনসাফিসিয়েন্সি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা কোয়াশিওকরের মতন অবস্থা বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপ করে থাকে। এবং এডিকুয়েট ক্যালোরি ডেপ্রাইভেশনও কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং একজন কোয়াশিওকর বাচ্চার অবস্থাটা কিন্তু ঠিক এরকম হয়। চুলের পরিবর্তন দেখতে পাওয়া যায়, তার সাথে সাথে ডিসপিগমেন্টেশন হয়ে থাকে, ডার্মাটোসিস হয়ে থাকে, ইডিমা ডেভেলপ করে, ফ্যাটি লিভার দেখতে পাওয়া যায়, যেটা আমরা অপশনসেও কিন্তু দেখলাম। কোয়েশ্চেন নাম্বার 28, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ কি নামে পরিচিত? বুলিমিয়া, টক্সিমিয়া, অ্যানিমিয়া, হাইপারপ্লাসিয়া, কোনটা? প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনকে আমরা কি বলে থাকি? ইটস ভেরি ইজি কোয়েশ্চেন। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনকে আমরা কি বলে থাকি? কোয়েশ্চেন নাম্বার 28 এর রাইট আনসার আমার কি হবে? টক্সিমিয়া। বুলিমিয়া নার্ভোসা কি? আমরা আগেও একটা অপশনে ডিসকাস করেছিলাম, এবং এখানে আমরা দেখব যে হাইপারপ্লাসিয়া কি। হাইপারপ্লাসিয়া বেসিক্যালি একটা কন্ডিশন যেখানে কিনা ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস ইন দ্য টিস্যু অর অর্গ্যান লিডিং টু দ্য এনলার্জমেন্ট। ইট ক্যান বি ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যালও হতে পারে। ফিজিওলজিক্যাল মতলব নর্মাল, এবং প্যাথোলজিক্যাল মতলব অ্যাবনর্মাল, ডিপেন্ডিং অন দ্য কজ, কি কারণে ওটা হচ্ছে। তো হাইপারপ্লাসিয়া কি? এটা হচ্ছে ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস। কোষের সংখ্যা যদি বেড়ে যায়, সেটা কি কারণে হচ্ছে সেটা আগে দেখতে হবে। আমরা হুট করে একটা কোনো কিছু ডিটারমাইন করব না, কোন কারণে হচ্ছে আমাকে আগে সেটা দেখতে হবে।
কি কি টাইপ হতে পারে? একটা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া হতে পারে, যেটা নন ক্যান্সারাস হয়। একটা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, যেটা কিনা ইউটেরাইন লাইনিংটা থিকনেস থেকে হয় এক্সেস ইস্ট্রোজেন যখন তৈরি হয়। সেবেসিয়াস হাইপারপ্লাসিয়া হয়, যেটা কিনা অয়েল গ্ল্যান্ড যেগুলো থাকে তার ওভারগ্রোথের জন্য বাম্পস ফর্মেশন হয় স্কিনে। জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া হয়, গাম টিস্যু যেগুলো থাকে তার ওভারগ্রোথের জন্য, কিছু মেডিকেশনের প্রবলেমের জন্য এটা হয়ে থাকে। এছাড়া কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াও হয়ে থাকে। টক্সিমিয়াকে প্রিক্ল্যাম্পসিয়া বলা হয়। এটা প্রেগন্যান্সি রিলেটেড কন্ডিশন, যেটা কিনা হাই ব্লাড প্রেশার দ্বারা ডিটারমাইন করা হয়। এটা বেসিক্যালি আমরা যদি দেখি লিভার কিডনি ড্যামেজের একটা চান্স থাকে এবং টিপিক্যালি 20 সপ্তাহের ইর্দ-গির্দ কিন্তু দেখতে পাওয়া যায়। অ্যান্ড ইট ক্যান লিড টু সিরিয়াস কমপ্লিকেশনস লেফট আনট্রিটেড। যদি এটাকে প্রপারলি ট্রিট করা না হয় তখন কিন্তু আরও কন্ডিশন ডেটোরিয়েট করতে পারে। হাই ব্লাড প্রেশার যদি আমরা দেখে থাকি অ্যাবোভ 140/90 mmHg কিন্তু এর কন্ডিশন। এবং অ্যানিমিয়া এ সম্পর্কে আমরা কি বলবো? এই যতগুলো কোশ্চেন আমরা ডিসকাস করছি, আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট রিপিটেটিভ টার্ম যেটা আমরা দেখেছি, তাই অ্যানিমিয়াটা তোমরা দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 29, শিশুর খাদ্যে যেভাবে ডিম প্রবেশ করানো উচিত তা হলো ইন্ট্রোডাকশন অফ এগ ইন দ্য ইনফ্যান্টস ডায়েট শুড বি অ্যাজ। কিভাবে? শুধুমাত্র ডিমের কুসুম, শুধুমাত্র ডিমের সাদা অংশ, পুরো ডিম অল্প করে, নাকি দুধের সঙ্গে মিশিয়ে? প্রথম কথা, এখানে যে অপশনটা একদমই যায় না, নট অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে আমরা বলবো কোয়েশ্চেন নাম্বার 28, সেটা হচ্ছে দুধের সঙ্গে মিশিয়ে। এটা তো কেউ কিভাবেই বা খাবে এটা, সেটা হচ্ছে ফার্স্ট। তাহলে ডি অপশনটা আমরা বাদ দিয়ে দেব। এবার বাকি যে 3টে অপশন পড়ে রয়েছে সেই অপশনগুলোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে শিশুর কথা বলা হয়েছে এবং সাদা অংশ দিলে শুধু প্রোটিন পাচ্ছে, বাট ওর তো ফ্যাটও দরকার, নাহলে ব্রেন ডেভেলপমেন্ট হবে না। কথাটা কি দেখতে হবে? শিশুর 5 বছরের মধ্যে বাচ্চার সব থেকে বেশি ব্রেন ডেভেলপমেন্ট হয়। তাই শুধু সাদা অংশ দিলে প্রোটিনের মধ্যে পেয়ে তো লাভ নেই, ওর তো ব্রেন ডেভেলপমেন্টও দরকার। পুরো ডিম অল্প করে তাতে আমার কোনো লাভ নেই, আমি যদি দিই তাকে সেটা কমপ্লিটলি দিয়ে দেবো। তাহলে পড়ে রইলো আমার শুধু ডিমের কুসুম, তাহলে আমি ডিমের কুসুমটা দেবো, কারণ আগে তার যে মেন টাইমিং ব্রেন ডেভেলপমেন্টে সেটা 5 বছর পর্যন্ত। মাসেল ডেভেলপমেন্ট আমি পরেও করতে পারি, ওটা কোনো ব্যাপার না। তাই বলে দরকার অল্প দেবো, কিন্তু ডিমের কুসুমটা কিন্তু মেনলি তাকে দিয়ে থাকবো। সো অনলি দ্য ইয়ক ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 29 এর। 30 নম্বর প্রশ্ন, একজন রিক্সা চালকের শক্তির প্রয়োজন হলো। এটা 2010-এর অ্যাকর্ডিং যেহেতু ছিল, তাই আমরা অরিজিনালটাই দেখবো, দ্যাট ইজ 3470। ঠিক আছে, 3470। এবং একজন রিক্সা চালক হেভি ওয়ার্কারের কতটা প্রয়োজন হয় সেটা আমরা জানি, তো সেটা হয়ে যাবে 3470। এটা অনেকে সিলেক্ট করবে মোস্ট অফ দ্য কেসে, বাট এটা কিন্তু হবে না। একজন অ্যাথলেটিক পার্সনের এতটা ক্যালোরি আমি দিতে পারি, কিন্তু একজন রিক্সা চালক যিনি খুবই কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, অনেকটা এনার্জি তার লস হচ্ছে, তো তার জন্য আমি আবার 4000-এর উপরে দেব না, তার জন্য তার নিচেই দেব, কারণ তার পিএলটাও কিন্তু আমাকে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 31 বলছে, which of the following is not an antioxidant? কে অ্যান্টিঅক্সিডেন্ট না? এটা তো সব থেকে ইজি কোশ্চেন। আই থিঙ্ক 2016-র হোল কোশ্চেন পেপারটাই খুবই ইজি। যদি আমরা দেখি, ভিটামিন এ ইয়েস, ভিটামিন সি ইয়েস, সেলেনিয়াম ইয়েস, কারণ ওর বন্ধু যে রয়েছে দ্যাট ইজ ভিটামিন ই, ওর সাথে মিলে কাজ করে। তো পড়ে রইলো আমার ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমার কি হয়ে যাবে? ক্যালসিয়াম আমার কিন্তু একটা মিনারেল, যে কিনা বোন ডেভেলপমেন্টে সাহায্য করে, টিথ ডেভেলপমেন্টে সাহায্য করে, নার্ভ সিগন্যালিং এ সাহায্য করে থাকে। বাট সি, ভিটামিন এ, সেলেনিয়াম, এরা কিন্তু মেনলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তাদের রোল প্লে করে থাকে। কার্বোহাইড্রেট লোডিং শব্দটা কিসের সাথে যুক্ত? দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট কোয়েশ্চেন, এবং কিছু বলার নেই প্রশ্নটা, দ্যাট ইজ খেলোয়াড় বা অ্যাথলেটস। এবং এর উপরে এখানে ডিসকাস আমি করেছি, বাট স্টিল এর উপরে একটি ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওটাও কিন্তু গিয়ে দেখে নিতে পারো। এই টপিক থেকেই আমি ভিডিওটা করেছিলাম, তোমরা অবশ্যই দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 33, একটি জন্ম কম ওজন শিশুর ওজন চেয়ে কম হয়, আর লো বার্থ ওয়েট বেবি হ্যাজ আ বার্থ ওয়েট লেস দেন কত হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 33 যদি আমরা দেখি, তাহলে সেটা লেস দেন 2.5 কেজি হবে। লো বার্থ ওয়েট রেফার্স বেসিক্যালি যে সমস্ত বাচ্চার ওয়েট 2500 গ্রাম, 5 পাউন্ড 8 আউন্সের কম হয়, তাদেরকে আমরা লো বার্থ ওয়েট বলে থাকি। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং 2016-র কমপ্লিট সলভড পেপার যদি তোমাদের প্রয়োজন হয়, এই স্লাইডস গুলো,
তাহলে কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞাসা করতে পারো যে কিভাবে তোমরা এটাকে নেবে। এছাড়া যাদের পেড ব্যাচে এনরোল করার ইচ্ছা তারাও এখানে কোয়েরি করে কিন্তু ডিটেলসটা নিয়ে নিতে পারো। নেক্সট ক্লাসে আমরা বাকি কোয়েশ্চেন্স গুলো ডিসকাস করব। ততক্ষণ ভালো থাকবে, পড়তে থাকবে এবং কোনো ডাউট হলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।